শুটিংয়ের পর তো তারপর আমরা যে যার বাসায় চলে গেলাম। তারপর যদি প্রেম প্রীতি করে থাকে তাহলে তো আমাদেরকে বলার কথা না, জানার কিন্তু কথা। একটা মানুষ সুইসাইডের মতো স্টেপ এত সহজে তো নেওয়ার কথা না, মানে জেনারেল পারসেপশন যেটা বলে। সালমান শাহর মতো এত বড় একটা মেগা স্টার, সে নিশ্চয়ই বুঝতো যে আমার পপুলারিটিটা কি বাংলাদেশের মানুষের কাছে। সুতরাং আমার এই ব্যক্তিগত ইন্টারেস্টকে আমি যদি নিজেকে শেষ করে দেই, এটা অনেক বড় একটা অপূরণীয় ক্ষতি। রাইট। সেই জায়গাটাই সে না বুঝে এরকম একটা ডিসিশন নিয়েছে, সেটাও মানাতে খুব মুশকিল। তার মানে তারপর হয় কি, এটা আমাদের যদি সুইসাইডের কথাই আমরা বলি, আমাদের আমাদের এটা আপনারও হবে আমাদের হবে, মানে তখন তো আমরা অনেক ইয়াং ছিলাম, তাই না? বোধ শক্তি কম ছিল, ইমোশনও বেশি কাজ করতো। এখন হয়েছে কি, ওই বয়সটাতে মনে করেন কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো লুকানের না, লুকাতে পারবো না, এরকম টাইপের একটা। যেরকম সালমানের এই ব্যাপারটা নিয়ে আমরা বিগত সময়ে কথা বলেছি, তারপরে অনেক সময় বলতাম না, কারণ হচ্ছে যে একবার ভুল বুঝে থাকলে এটা আবার নতুন করে বলার কিছু প্রয়োজন মনে করি না। কারণ কি, যতই শুদ্ধ কথা বলবেন ততই পাবলিক আমাদেরকে ভুল বলবেই, এরকম একটা ধারণা হয়ে আছে না। সবাই তো ইয়াং, আর সবাই তো একটা মানে স্টারিজমের মধ্যে আছে। সালমান শাবনূর, আমি, সব যারা আসছিল, এদের মধ্যে তো সুখ দুঃখ আছে, তাই না? ফ্যামিলি আছে, সুখ দুঃখ আছে, প্রেম প্রীতি ভালোবাসা আছে। সালমান তো আমি যতটুকু দেখতাম ফ্যামিলির দিক থেকে একটু মানে মানে কি বলবো, ডিস্টেন্স ছিল, মানে ফ্যামিলির সাথে একটু ডিস্টেন্স ছিল। হয়তো বা ভাবির কারণে হতে পারে, কিংবা ওর মার কারণে হতে পারে। উনি তো তখন নীলা চৌধুরী, উনি আন্টি, উনি তো তখন হচ্ছে যে জাতীয় পার্টি নিয়ে অনেক বিজি ছিলেন। এই জিনিসগুলো সালমান মানতে পারতো না। একটা ইয়াং একটা ছেলে আমরা, মনে করেন এই জিনিসগুলো আমার কাছে খুব মানে কষ্ট লাগতো, যে কিভাবে একটা ছেলে মানে এত কিছু মাথার মধ্যে নিয়ে কালকে সকালে আবার রোমান্টিক অভিনয় করছে, আবার ফাইট করছে, আবার হয়ে করছে। কিন্তু ওনার মা তো পলিটিক্যাল কারণে রাত বিরাতে অনেক জায়গায় ঘোরাঘুরি করতো, অনেক জায়গায় যেত না। ওইটা সালমানের সহ্য হইতো না জিনিসটা, এক নম্বর। তারপর মনে করেন ফ্যামিলি, এটাকে আপনার সঙ্গে সে শেয়ার করতো বিষয়গুলো? আমি তো থাকতাম, যাইতাম সময় সময়। তাহলে তো শাবনূরের বিষয়টা আপনার জানার কথা। আমাকেই নিয়ে যেত। কিন্তু হ্যাঁ, শাবনূর এই জিনিসটা তো পিবে এসে রিসেন্টলি আমাদেরকে এই জিনিসটা করলে, আগ পর্যন্ত আমরা জানতামই না বিষয়টা। আমরা কেউ জানি না। আমরা তো জানতাম যে ফিল্মের যে মানে ছবিটার যে এখানে আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা এসছে, আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, আপনি দেখেননি, কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে যে আসেন আপনি, যে আমি কালকে না পরশুদিন, আমি ইদানিং আগে ইউটিউব দেখতাম না, কারণ ইউটিউবে হচ্ছে যে ভুয়া নিউজ দেয়, অরিজিনাল নিউজ দেয়, কোনটা অরিজিনাল কোনটা ভুয়া কয়েকবার মেরে ফেলেছে ইউটিউবে। এইমাত্র আপনাকে মেরে ফেলেছে, আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। এই মাত্র খবর এলো 4 সহযোগী সহ ভিলেন্ডর নিহত। ঠিক আছে, করার কিছু নেই। যাই হোক, বাঙালি যতদিন বোকা থাকবে তত। মানে আমি আপনাকে এই প্রশ্নগুলো এই কারণেই করছি যে সালমান শাহর মৃত্যুর পরে অনেকগুলো বছর আমরা পার করে ফেলেছি, বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে, আপনার সাথে সেই জন্য ফ্রিলি কথা বলছে। রাইট। সো আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা এখানে এসছে, এখানে সামিরার সাথে আপনার সম্পর্কের কথা এসছে, এখানে আপনি যেটা বললেন নীলা চৌধুরীকে নিয়ে সে ধরনের কথাও গুঞ্জন এসছে। এগুলো সবই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সত্য। আমি যে কথাটা বললাম এটা তো অবাস্তব না, এটা আপনি বলছেন আপনার জায়গা থেকে, ঠিক আছে। তখন তো মানে আমি কাছে থেকে যতটুকু দেখি, কিন্তু আমার কাছে মনে হয় কি ডন ভাই, মানে আপনার কথা যদি আমি মেনেই নেই, মানে আমি একদম সাধারণ মানুষের জায়গা থেকে বলছি, মেনে নিলেও আমি বললাম, আর না মেনে নিলেও বললাম, কারণ আমার দেখা না, এটা আমার চিন্তা চেতনা। আমি আপনাকে এখানে ডিনাই করছি না, কিন্তু আমার জায়গাটা হচ্ছে এটাই যে এই ধরনের সেন্সিটিভ বিষয়গুলো শেয়ার করাটা ভেরি মাচ টাফ রেদার দ্যান শাবনূরের বিষয়টা শেয়ার করাটা। কেন বলছি? কারণ আমি আমার মায়ের কোনো বিষয় নিয়ে কিন্তু আমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে পারবো না, যেটা আমি আমার গার্লফ্রেন্ডের বিষয়টা শেয়ার করতে পারবো, আমি আমার বউয়ের বিষয়ে শেয়ার করতে পারবো। তো সেক্ষেত্রে আপনি শাবনূরের বিষয়ে কিছু জানলেন না, অথচ নীলা চৌধুরীর বিষয়ে জানলেন। মানে এই শাবনূরের বিষয়টা সারাদিন একসাথে তো থাকতাম, জানার আর কিছু নেই, দেখতেছি তো কী করছে, তাই না? কিন্তু এটা যদি রিয়েল হয় তাহলে ভেরি ব্যাড। কিন্তু ঘটনা হচ্ছে এটা একজন মেয়ে আরেকজন মেয়ে সহ্য করবে না, স্বাভাবিক ব্যাপার, সেটা নায়িকা হয়ে যায়। এটা ভাবির ক্ষেত্রে তো সেরকম কিছু একটা হয়েছে। আর আমরা দেখতাম সারাদিনই যেরকম আছে শেষ পর্যন্ত সেরকম আছে। এর মধ্যে কোনটা রিয়েল লাভ, কোনটা ফিল্মের জন্য কিংবা স্ক্রিনের জন্য, এটা একমাত্র সালমানের বুঝতো, কিংবা সালমান। মানে সামহাও আপনি বলেছেন যে এটা হচ্ছে মনের ভিতরে কি হচ্ছে সেটা আমি জানি না, বাট অ্যাক্টিভিটিস এটা নিয়ে সন্দেহ করা যেতেই পারে। আর হচ্ছে যে ও খুব অস্থির ছিল, মারা যাওয়ার কিছুদিন 2-3 মাস খুব অস্থির ছিল। আর ওর বাসাতেও ভাবির সাথে রিলেশন ভালো ছিল না, কখন লাস্টের দিকে এসে। কারণ কি,
আন্টি প্রায় প্রায় ফোন করে গালাগালি করতো বাসায়, সালমানের বাসায়। আর ভাবিকে গালাগালি করতো, ভাবির মাকে গালাগালি করতো যে তুই আমার ছেলেকে আলাদা করে ফেলেছিস, আমার ছেলেকে অমুক করেছিস, আমার ছেলেকে বের করে নিয়ে গেছিস বাসা থেকে। এই নানান বিষয় যেই জিনিসগুলো আমাদেরকে বলতো না কিন্তু বুঝতাম। তারপরে সময় সময় তো আমি তখন তো বড় টেলিফোন ছিল না একটা, মানে এয়ারটেলের খুব সম্ভবত 018 কত নাম্বার ছিল সালমানের, সিরিসেল। হ্যাঁ সিটিজেন রাইট। ওইটা তো ফোন আসতো সময় সময়, ফোনে চিল্লাচ্ছিল, আমি কিছু জিজ্ঞেস করতাম না। ও তো যে অতিরিক্ত রাগও ছিল আবার, হ্যাঁ, ইমোশনাল মানুষদের একটা জিনিস। exactly। কিন্তু আমরা তো বুঝতাম, জিজ্ঞাসা করতাম না, কারণ যদি না বলে তাহলে জিজ্ঞেস করার তো কোনো লাভ নেই, তাই না? ব্যক্তিগত বিষয় একদম। ব্যক্তিগত বিষয়, এটা ফ্যামিলি বিষয়, ওর মার বিষয়, ওর বাবার বিষয়, ওর ওয়াইফের বিষয়, ওর ঘরের বিষয়। ঘরের বিষয় যদি আপনি না বলেন, আমি জিজ্ঞেস করতে চাই না আর কি। আপনাকে তখন বলবে যদি আপনি তার বেশি ক্লোজ হন কিংবা আপনার প্রতি একটা আস্থা থেকে থাকে, তাই না? তো আমরা শাবনূর সালমানের রোম্যান্টিকিজম যে জিনিসগুলো দেখেছি ওটা তো স্ক্রিনিং কিংবা ওইটা স্পটই, স্পটের বাইরে তো আর প্রেম প্রীতি ভালোবাসা থাকলে ওটা তো আমরা কীভাবে বলবো, তাই না? ওকে, পয়েন্ট। তবে ডন ভাই, আপনি কি কিছুটা বুঝতে পারছিলেন যে ওর দ্বারা এই ধরনের একটা ঘটনা ঘটানো সম্ভব? বা আমরা জানি প্রত্যেকটা মানুষের সুইসাইডাল অ্যাটেম্প বোঝা যায় না, তারপর আমি বলি এটা এটা বাইরের জনগণ কিংবা বাইরের পাবলিক অডিয়েন্স বুঝবে না, যেটা আমি কাছে থেকে দেখেছি। এর আগেও 2-3 বার এরকম অ্যাটেম্প নিয়েছিল। আমি এর আগেও 2 বার দরজা ভেঙে বের করেছিলাম। আপনি? হ্যাঁ, আমি ছিলাম, আমার বন্ধু ছিল, আপনাদের সামনে এই ধরনের কাজ করেছে? আমার বন্ধু ছিল, ঘরের ভিতর থেকে আর বাথরুমের দুটো কার খুলছে না, চিল্লি কান্নাকাটি হয়ে রিক্স। আপনাদের সামনে এই ধরনের কাজ এর আগে হয়েছিল কেন, ভাবির তো ইন্টারভিউ থেকে কিংবা ভাবি তো রিপোর্টই দিয়ে দিয়েছে। আরেকবার হচ্ছে যে অনেক ওষুধ খেয়ে তারপর মেট্রোপলিটন হসপিটাল ভর্তি হয়েছিল। তাহলে ওই সময়টাতে জিডি করেনি কেন? ওনাদের ব্যাপার। আর আমরা তো যখন দেখতাম হয়তো গেলাম, ভাবি হয়তো চিরগে, আমরা হয়তো শুটিং সালমান বাসায় আড্ডা মারছে, আমি সালমানের বন্ধু দু একজন, হয় না এরকম যে ফ্রি আছি চল বাসে যাই। এদিকে কিন্তু আমরা তো আনন্দে আছি, কিন্তু সালমান তো মন খারাপ, কারণ ভাবি তো চিটং, বুঝতে পারছি। এর মতো অনেক বন্ধু ছিল, বলতো যে মানে পাগলামো করে তো লাভ নেই, লাইফটা গুছাতে হবে, তাই না? গোছানোর একটা ব্যাপার আছে না, একটা বিয়ে শাদী করছে, সংসার হয়েছে, তারপরে টপমোস্ট একটা সুপারস্টার। এখন তো সামিরাকে তো লাভ করে বিয়ে করেছিল। আরে বাবা, এরকম আমি কি বললাম, এরকম প্রেম আমি জীবনেও দেখিনি। মানে এরকম প্রেম, এরকম ভালোবাসাবাসি দুজনের মধ্যে আমার চোখে পড়েনি। আমি অনেক ছবি দেখেছি কিংবা অনেক গল্প পড়েছি কিংবা অনেক রিয়েল ঘটনাও দেখেছি, পড়েছি পেপারে কিংবা গল্পের বইয়ে পড়েছি, সত্য ঘটনা অবলম্বনে, কিন্তু এরকম ভালোবাসাবাসি। কেন বলতেছেন? কেন বলছি, কারণ এত ভালোবাসাবাসি, মানে এত ভালোবাসা নিজের চোখের সামনে যেটা দেখেছেন। রাইট। অনেক সময় ঝগড়া লাগতো না নিজেদের মধ্যে অনেক সময় স্বাভাবিক, আপনি প্রেম প্রীতি থাকবেই। ঝগড়া লাগবে, সামান্য একটা বিষয় নিয়ে তো ঝগড়া লাগলো, তুই আমাকে খেতে বললো না কেন কিংবা হলো না কেন, এরকম একটা ব্যাপার। কিন্তু এতই ডিপ ভালোবাসাবাসি যে ওরা আবার একটু ঝগড়া হলো আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে একদম লাইলি মজনু এক জায়গায় গেলো, এরকম একটা ব্যাপার। যাই হোক, এটাও খুব ভালো ছিল, কিন্তু ঘটনা হচ্ছে তারপরেও মানুষের কিছু ব্যক্তিগত ব্যাপার, কিছু ব্যক্তিগত জিনিস থাকে যেটা মানুষ কাউকেই বলতে পারে না কিংবা বলতে চায় না। এর হয়তো কিছু কাজ করেছিল সালমানের ভিতরে। আর এর আগেও সুইসাইডাল যে টেন্ডেন্সি, এইটা হচ্ছে যে মনে করেন এর আগেও হয়েছিল কয়েকবার, যার জন্যে আমি খেলে আল্লাহ করতাম, আল্লাহ কখন যে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলে, কখন যে, কারণ তখন হচ্ছে টপমাস্ট একটা ব্যাপার, টপমাস্ট সুপারস্টার, তাই না? অ্যান্ড আমি যা দেখেছি জনগণ তো তা দেখেনি। আমি সালমানকে রাত্রেবেলা কাঁদতে দেখেছি, এমন কাঁদতো, হোয়াট ইজ দ্য রিজন? কাঁদতো হয়তো ফ্যামিলি নিয়ে হয়তো সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না, বাবা মার ফ্যামিলি নিয়ে সুখ শান্তি পাচ্ছে না, এদিকে শিডিউল নিয়ে ভেজাল ঝামেলা, এদিকে বয়কট, এই শিল্পী সমিতি থেকে বয়কট করালো, নানান কাহিনী নিয়ে। আমি সালমানকে আমি যতটুকু কাঁদতে দেখেছি, জনগণ, দেশের পাবলিক, পৃথিবীর কোনো লোক তো দেখেনি, তাই না? তা আমার কথা হচ্ছে, একটা সুপারস্টার, ওর তো কোনো কিছুর অভাব নাই, ও কাঁদবে কেন? এই কাঁদবে কেন এটা তো জিজ্ঞেস করতে পারছেন, দেখতেছি মানে কান্না করছে একলা, আমি আমার বন্ধুকেও কিছু বলতে পারছি না, নিজেও সহ্য করতে পারছি না। এরকম কিছু ব্যাপার আছে না মানুষের জীবনের, আপনার জীবনেও আসতে পারে, এটা কোনো ব্যাপার না, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার চোখে দেখা যে একটা টপ মাস হিরো রাত 3টার সময় কাঁদতেছে কারণ ছাড়াই, নিশ্চয় কোনো একটা কারণ আছে।
ও যেতে পারছে। সামিরা ওকে ইয়ে করতো না, ওকে ইয়ে দিত না, যে সান্ত্বনা দিত না যে তুমি এইগুলো হ্যাঁ, থেকে ভাবি যখন থাকতো তখন তো আমাদের থাকা হতো না রাত্রে। কারণ আমরা রাত্রে তখন আর থাকতাম না, তখন গেলেও হয়তো বা চা নাস্তা খেয়ে গল্প টল্প চলে আসলাম। কিন্তু তখন তো আর টাইম পাইতাম না, মনে করেন 11টা পর্যন্ত শুটিং, খুব বেশি 11টা 12টা 1 ঘন্টা থাকা যায় ওদের এখানে, তারপর তো হাজব্যান্ড ওয়াইফ আমি চলে গেলাম বাসায়, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন অনেক সময় হয়তো না, ভাবি হয়তো চিটাং আছে, কিংবা ভাবি ঢাকারি বাসা আছে, ও এখানে আসছে, কিন্তু একলা হয় না, অনেক সময় একলা হয়ে যায় না, ওই ওই একলা সময়গুলো একদম আমার কাছে অস্থির লাগতো, যে এই ছেলেটা সকালবেলা উঠে রোমান্টিক শুটিং করবে, আমার করছেও তাই, আমি দেখতেছি কিন্তু অন্যজন তার বুঝতেছে না, রাইট? এটা কিন্তু খুব পেইনফুল, আমি কারণ বলি আমি এই তো কথাটা। রাত্রে সালমানকে আমি দেখলাম, ইস, গোলাপের মধ্যে একটা ছেলে, এত সুন্দর, এত ভালো, সব দিক থেকে সলভেন, কিন্তু কেন কান্না করছে? নিশ্চয় কিছু একটা ব্যাপার আছে। আর কান্না করাটাই স্বাভাবিক, তখনই তো আসবে ইন্টারনাল ব্যাপারগুলো, মানে মনের ভিতরকার ব্যাপারগুলো, যে ব্যাপারগুলো হয়তো বা কোনো বন্ধুকে হয়তো বা শেয়ার করতে পারছে না। খুবই ভয়ঙ্কর আসলে। হ্যাঁ, ওইটাই মনে হচ্ছিল আপনার কথা শুনতে শুনতে। হ্যাঁ, তখন ওই মুহূর্তে একজন মানুষ কি করতে পারে? আর যদি বয়স কম হয় তাহলে তো আরো একটা অ্যাক্সিডেন্ট। স্লিপিং পিল নিত কখন আপনি হ্যাঁ? দেখেছেন? স্লিপিং পিল টিল নিয়ে আপনি যেটা বলছিলেন। না, স্লিপিং পিল না, সিগারেট টিকিট আমরা তো তখন থেকে খেতাম, সালমানও খেত, সিগারেট বেশি খেত সালমান। আচ্ছা।